গুম খুন সহ নানা ঘটনায় ক্ষমা চাইল র্যাব, স্বীকার করল আয়নাঘরের কথা। তথ্য উপদেষ্টার বক্তব্যকে রাজনীতি বিরোধী বললেন মির্জা ফখরুল, জানালেন তারেক রহমান কবে ফিরবেন। অন্তর্বর্তী সরকার নিয়ে শেখ হাসিনার বক্তব্য সমর্থন করে না ভারত, সংসদীয় কমিটিকে বিক্রম মিস্ত্রি। সাংবাদিকদের জন্য খুব বিপজ্জনক দেশের তালিকায় বাংলাদেশ, শীর্ষে যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিন। এবং পদত্যাগের ঘোষণা এফবিআই পরিচালকের, বরখাস্ত করার সুযোগ দিলেন না ডোনাল্ড ট্রাম্পকে। আমন্ত্রণ টিভিএস নিউজ অব দ্য ডেতে, সাথে আছে আমি রঞ্জু ইফতেখার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। আওয়ামী লীগ সরকারের আমলে গুম খুন সহ নানা রকমের কর্মকাণ্ডের কথা স্বীকার করে এজন্য ক্ষমা চেয়েছে র্যাব। বিগত সরকারের আমলে গোপন বন্দিশালা বা আয়নাঘর থাকার কথাও স্বীকার করে ভবিষ্যতে এ ধরনের অপরাধে জড়াবে না বলে প্রতিশ্রুতি দিয়েছে বাহিনী। যে আয়নাঘরের যে বিষয়টা এসেছে সেটা আপনার এটা তো ছিল, আছে, এবং কমিশন আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে যা অবস্থায় আছে ওই অবস্থায় রাখার জন্য, কোথাও এখন কোন রকম যেন কোনো পরিবর্তন না করা হয়। অ্যাকর্ডিংলি আমরা ঠিক ওইভাবেই রেখেছি যা যেভাবে ছিল অতীতে। 12 ডিসেম্বর রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এক প্রশ্নের জবাবে র্যাবের মহাপরিচালক AKM শহীদুর রহমান এই কথা বলেন। গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর 8 আগস্ট তিনি বাহিনীটির মহাপরিচালকের দায়িত্ব নেন। সভায় র্যাব মহাপরিচালক বলেন, র্যাব সৃষ্টির পর থেকে যেসব জনসাধারণ র্যাব সদস্যদের দ্বারা নির্যাতিত, অত্যাচারিত ও ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের কাছে এবং নারায়ণগঞ্জের 7 খুন সহ যারা র্যাবের দ্বারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাদের পরিবারের কাছে তারা দুঃখ প্রকাশ করেছে এবং ক্ষমা প্রার্থনা করেছে। যারা র্যাব কর্তৃক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাদের পরিবারের কাছে আমরা দুঃখ প্রকাশ করি এবং ক্ষমা প্রার্থনা করি, এবং পাশাপাশি এই সমস্ত ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর বিচার যাতে হয় সেটা আমরা প্রত্যাশা করি। ভবিষ্যতে এই ধরনের অপরাধ, যে গুম করা, খুন করা, এটা হলো ফৌজদারি অপরাধ, এই অপরাধে কখনোই আর জড়িত হবে না, এই নিশ্চয়তা আমরা দিচ্ছি। রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছে বলে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম যে বক্তব্য দিয়েছেন তা রাজনীতি বিরোধী বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওনার এই বক্তব্য এটা রাজনীতি বিরোধী বক্তব্য, এবং আমি আশা করি না যে তারা এই ধরনের বক্তব্য রাখবে। যুক্তরাজ্যে 1.5 সপ্তাহ সফর শেষে 12 ডিসেম্বর দুপুরে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এ সময় উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ফখরুল এই মন্তব্য করেন। তারেক রহমান কবে নাগাদ দেশে ফিরবেন জানতে চাইলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, ওনার যখন সুযোগ হবে, অর্থাৎ মামলা মোকদ্দমাগুলো শেষ হবে, তখন চলে আসবেন। এর আগে 1 ডিসেম্বর মির্জা ফখরুল ইসলাম আলমগীর লন্ডনে যান। এই সফরে তার স্ত্রী রাহাত আরা বেগমও তার সঙ্গে ছিলেন। লন্ডনে অবস্থানকালে মির্জা ফখরুল দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে কয়েক দফা একান্ত বৈঠক করেন। এছাড়া যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় ও যুক্তরাজ্যের বাংলা গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সঙ্গেও তিনি মতবিনিময় করেন। ওনার যখন সুযোগ হবে, অর্থাৎ আপনার মামলা মোকদ্দমাগুলো শেষ হয়ে চলে যাবে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে নিয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনায় ভারতের সায় নেই। শেখ হাসিনার বক্তব্য ভারত সরকার সমর্থনও করে না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি। 11 ডিসেম্বর ভারতের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটিকে বিক্রম মিস্ত্রি কথা বলেন। এই কমিটির সভাপতি লোকসভার বিরোধী দল কংগ্রেসের নেতা শশী থারুর। বিক্রম মিস্ত্রি গত 9 ডিসেম্বর ঢাকা সফর করেন। সফরে তিনি বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিনের সঙ্গে বৈঠক করেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন বিক্রম মিস্ত্রি। এছাড়া তিনি বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গেও বৈঠকে অংশ নেন। বিক্রম মিস্ত্রি তার ঢাকা সফর নিয়ে 11 ডিসেম্বর ভারতের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটিকে ব্রিফ করেন। তিনি বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে নিয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনায় ভারতের সায় নেই এবং এটা নিয়ে ভারত বাংলাদেশ সম্পর্কে একটা অস্বস্তি আছে। ভারতের পররাষ্ট্র সচিব বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কোনো একক রাজনৈতিক দল বা একটি সরকারের মধ্যে সীমাবদ্ধ নয়। বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ককে গুরুত্ব দেয় ভারত। সাংবাদিকদের জন্য এবছর সবচেয়ে বিপজ্জনক দেশ যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিন। ফিলিস্তিনের পর এই তালিকায় আছে পাকিস্তান, বাংলাদেশ ও মেক্সিকোর নাম।
চলতি বছর এখন পর্যন্ত 54 সাংবাদিক পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বা পেশার কারণে হত্যার শিকার হয়েছেন। এর মধ্যে 1/3 নিহত হয়েছেন ইসরায়েলি বাহিনীর হাতে। বিশ্বজুড়ে সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে। 12 ডিসেম্বর প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। এই প্রতিবেদনের বরাত দিয়ে বার্তা সংস্থা AFP জানিয়েছে, নিহত 54 সাংবাদিকের মধ্যে 18 জন নিহত হয়েছেন ইসরায়েলি বাহিনীর হাতে। এর মধ্যে গাজায় নিহত হয়েছেন 16 জন এবং লেবাননে 2 জন সাংবাদিক নিহত হয়েছেন। প্রতিবেদনে চলতি বছরের 1 ডিসেম্বর পর্যন্ত তথ্য তুলে ধরা হয়েছে। আগামী মাসে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের শপথ নেওয়ার আগেই পদত্যাগ করবেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা FBI এর পরিচালক ক্রিস্টোফার রে। দায়িত্ব নেবার পর FBI পরিচালক ক্রিস্টোফার রেকে বরখাস্ত করার ইঙ্গিত দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প, কিন্তু ট্রাম্পকে সেই সুযোগ দেননি রে। স্থানীয় সময় 11 ডিসেম্বর FBI এর অভ্যন্তরীণ সভায় রে তার পদত্যাগের সিদ্ধান্তের কথা জানিয়েছেন। তিনি বলেছেন, কয়েক সপ্তাহ ধরে চিন্তা ভাবনার পর তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। ট্রাম্প এরই মধ্যে FBI পরিচালক হিসেবে তার পছন্দের প্রার্থী ক্যাশ প্যাটেলের নাম ঘোষণা করেছেন। ভারতীয় বংশোদ্ভূত প্যাটেল নাটকীয়ভাবে FBI এর কর্তৃত্ব সীমিত করার কথা বলেছেন। বর্তমান FBI এর পরিচালক রেও ট্রাম্পেরই পছন্দের ছিলেন। 2017 সালে 10 বছরের জন্য রেকে FBI এর পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছিলেন ট্রাম্প। ট্রাম্পের মেয়াদ শেষ হবার পর রের নেতৃত্বে FBI তার বিরুদ্ধেই তদন্ত পরিচালনা করেছিল। এজন্য রের সমালোচনা করেছিলেন ট্রাম্প। দর্শক, এই ছিল আজকে TBS নিউজ অব দ্য ডেতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।